ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা যেটা ক্লাস করব সেটা হচ্ছে যে পড়াটা পড়বো সেটা হচ্ছে মেমব্রেন ট্রান্সপোর্ট সম্পর্কে। মেমব্রেন ট্রান্সপোর্ট প্রথম যে বেসিক কনসেপ্টটা সেটা আজকে ক্লিয়ার করব। আমি এই যে সেল বায়োলজি ক্র্যাশ কোর্সটা শুরু করেছি আমার ইউটিউব চ্যানেলে। এটা আমার 3টে ক্লাস হয়ে গেছে এবং প্রত্যেকটা ক্লাস এই চ্যানেলে আপলোডেড আছে। তোমরা যদি আজকে প্রথম এই ক্লাসটি দেখতে শুরু করেছো তাহলে তোমরা আগের যে 3টি ক্লাস আছে সেগুলো দেখার পরে এই ক্লাসটা দেখতে পারো, তাহলে তোমাদের অনেক বেশি বুঝতে সুবিধা হবে। এবং আমরা WB সেটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ এই বছর তাদের জন্য এই ক্লাসগুলো দিচ্ছি এই চ্যানেলের মধ্যে, যাতে তোমাদের যে প্রিপারেশন তাতে যাতে সুবিধে হয়। তো তোমরা যদি WB সেটের জন্য প্রিপারেশন নিয়ে থাকো তাহলে পরপর অনেকগুলো কোর্স এরকম আসবে, বাকি যে চ্যাপ্টারগুলো আছে, যে মডিউলগুলো বাকি আছে, এবং সেগুলোর যাতে তোমরা উপকৃত হতে পারো সেজন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। এবং বাকি যারা তোমাদের বন্ধুরা WB সেটের জন্য প্রিপারেশন নিচ্ছে বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে তোমরা এই চ্যানেলটি সম্পর্কে জানাতে পারো এবং শেয়ার করতে পারো এই ভিডিওটি। তাহলে আজকে শুরু করছি মেমব্রেন ট্রান্সপোর্ট দিয়ে। প্রথমে দেখে নিই কী লেখা আছে। ফার্স্টে লেখা আছে সেলুলার মেমব্রেন ব্যারিয়ার্স। তাহলে প্লাজমা মেমব্রেন কি? একটা সেলুলার মেমব্রেন ব্যারিয়ার। কি হয়? সেলুলার মেমব্রেন মাস্ট সার্ভ নট অনলি অ্যাজ ব্যারিয়ার বাট অলসো টু সিলেক্টিভলি পারমিট দ্য পাসেজ অফ এসেনশিয়াল মলিকিউলস অ্যান্ড আয়ন্স। তাহলে সিলেক্টিভলি পারমিয়েবল এই জন্যে হয় কারণ এরা সিলেক্টিভলি পারমিট দেয় কোন কোন মলিকিউলস পার হতে পারবে প্লাজমা মেমব্রেন দিয়ে এবং কোনগুলো পারবে না। নেক্সট কি পয়েন্ট আছে? ইট সেপারেটস দ্য ইন্ট্রাসেলুলার সাইটোসলিক স্পেস ফ্রম দ্য এক্সট্রাসেলুলার নন সাইটোসলিক স্পেস। এটা তো আমরা আগেও পড়েছিলাম যে ইন্ট্রাসেলুলার যে সাইটোসলিক যে পোর্শন, যে একটা সেলের মধ্যে যে ভেতরে যে পোর্শনটাকে সাইটোসলিক পোর্শন বলে এবং বাইরেরটা হচ্ছে এক্সট্রা সেলুলার পোর্শন, সেটা নন সাইটোসলিক বলা হয়। এবং এই দুটোকে পৃথক করছে এই প্লাজমা মেমব্রেন, যেটাকে সেলুলার মেমব্রেনও বলা হচ্ছে। দ্য ব্যারিয়ার ইজ মেড অফ এ লিপিড বাইলিয়ার ডেকোরেটেড উইথ প্রোটিনস অ্যান্ড কার্বোহাইড্রেটস। তার মেনলি লিপিড বাইলিয়ার থাকে প্লাজমা মেমব্রেনের মধ্যে এবং প্রোটিন, বিভিন্ন রকমের প্রোটিনগুলো আমরা আগের ক্লাসে পড়েছি যে কী টাইপের প্রোটিন থাকে এবং কিছু কার্বোহাইড্রেটও থাকে। কার্বোহাইড্রেট কী রকমভাবে থাকে সমস্ত কিছু আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। তোমরা গিয়ে নিয়ে ওই ক্লাসগুলো দেখতে পারো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে লিপিড বাইলিয়ারের মধ্যে ডেকোরেশনের মতো করা থাকে, যে প্রোটিন এবং কার্বোহাইড্রেটগুলো সাজানো থাকে। Movement of virtually all small molecules and ions across cellular membranes is mediated by membrane transport proteins. তাহলে মেমব্রেন ট্রান্সপোর্টে কিছু প্রোটিন থাকে যেগুলোর দ্বারা এই যে সেলুলার যে মেমব্রেন সেটা দিয়ে এই মলিকিউলগুলো পাস হওয়াটা, যে ট্রান্সপোর্ট হওয়াটা, সেটা মিডিয়েট হয়। Which are integral membrane proteins containing multiple transmembrane spanning domains embedded inside the cellular membrane. তাহলে এই যে মেমব্রেন ট্রান্সপোর্ট প্রোটিনগুলো, এগুলো ইন্টিগ্রাল প্রোটিন হয়। অবশ্যই ইন্টিগ্রাল প্রোটিনই হবে, কারণ যখন বাইলেয়ারের মধ্যে দিয়ে কোনো একটা পদার্থকে ভেতরে প্রবেশ করাতে হবে বা বাইরে ট্রান্সপোর্ট করাতে হবে তখন তাকে কি হতে হবে? মেমব্রেন স্প্যানিং হতে হবে, ইন্টিগ্রাল প্রোটিন হতে হবে এবং কি মাল্টিপল ট্রান্সমেমব্রেন স্প্যানিং ডোমেন্স। কারণ আমরা আগেও দেখেছিলাম ছবিতে যে মাল্টিপলভাবে এরকম পাস করবে একটা প্রোটিন, সেইগুলোকে বলা হচ্ছে কি মাল্টিপাস প্রোটিন। ট্রান্সমেমব্রেন স্প্যানিং ডোমেন থাকে তাদের এবং ইনসাইড দ্য সেলুলার মেমব্রেন এইরকমভাবে যে প্রোটিনগুলো সজ্জিত থাকবে এবং যারা হেল্প করবে ট্রান্সপোর্টের ক্ষেত্রে। নেক্সট কি পয়েন্ট আছে দেখে নিই। ট্রান্সমেমব্রেন স্প্যানিং প্রোটিনস অ্যাক্ট অ্যাজ চ্যানেলস। তাহলে দুরকমভাবে এই ট্রান্সমেমব্রেন প্রোটিনগুলো হেল্প করছে আমাদের ট্রান্সপোর্টে, বিভিন্ন মলিকিউলকে ট্রান্সপোর্টে ভেতরে পাঠাতে এবং বাইরে পাঠাতে। তাহলে এক নাম্বার কী হচ্ছে? চ্যানেল তৈরি করছে। ফর্ম আ ন্যারো পোর অ্যালাউইং র্যাপিড প্যাসিভ মুভমেন্ট অফ ওয়াটার অ্যান্ড স্পেসিফিক আয়ন্স। তাহলে কিছু চ্যানেল তৈরি হচ্ছে যেগুলোকে বলা হচ্ছে কি ন্যারো পোর। এগুলো দিয়ে র্যাপিডলি প্যাসিভ মুভমেন্ট হচ্ছে ওয়াটার আর স্পেসিফিক আয়ন্সে, কিছু কিছু আয়ন্সের এবং ওয়াটারের প্যাসিভ মুভমেন্ট হচ্ছে এবং র্যাপিড হচ্ছে এই চ্যানেলগুলোর মাধ্যমে। আরেকভাবে হচ্ছে পাম্পের মাধ্যমে। পাম্পস তৈরি হচ্ছে ইউটিলাইজ কেমিক্যাল এনার্জি এটিপি হাইড্রোলিসিস টু ট্রান্সপোর্ট মলিকিউলস আয়ন্স এগেনস্ট গ্রেডিয়েন্টস। তাহলে এটা কি হচ্ছে? এগেনস্ট গ্রেডিয়েন্টে ট্রান্সপোর্ট হচ্ছে, সেই জন্য এটিপি হাইড্রোলিসিসের প্রয়োজন হচ্ছে এবং এগুলো কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে।
বিভিন্ন ট্রান্সপোর্ট মলিকিউলস আর আয়ন যেগুলো এগেনস্ট দ্য গ্রেডিয়েন্ট মুভ করছে, সেগুলোর ক্ষেত্রে পাম্পস হেল্প করছে। নেক্সট হচ্ছে ইনঅর্গ্যানিক আয়ন কনসেন্ট্রেশন কম্প্যারিজন। কি হচ্ছে যে ইনঅর্গ্যানিক আয়ন যে কনসেন্ট্রেশন, সেটার মধ্যে জেনারেল রুল কি, অন এ কম্প্যারিজন বেসিস দ্য সেল ইন্টেরিয়ার ইজ নেগেটিভ কম্পেয়ার টু দ্য এক্সটেরিয়ার। তাহলে নেগেটিভ সেলের যে ইন্টেরিয়ার পোর্শনটা, সেলের যে লিপিড বাইলের আছে তার ভেতরে যে পোর্শনটা, সেটা নেগেটিভ চার্জ থাকছে আর বাইরেটা থাকছে পজিটিভলি চার্জড। কম্প্যারিজনে নেগেটিভ থাকছে সেলের ইন্টেরিয়ারটা। ইনসাইড দ্য সেল কি হচ্ছে, সাইটোপ্লাজমে হাই কী থাকছে, K+ আয়ন হাই থাকছে, Mg2+ হাই থাকছে, আর H+ স্লাইটলি মোর অ্যাসিডিক আর কম্পারেবল টু দ্য এক্সটেরিয়ার। ইন্টেরিয়ারটা H+টা স্লাইটলি হাই থাকছে, K+ আর Mg2+ এগুলো বেশি থাকছে। আর আউটসাইড অফ দ্য সেল এক্সট্রা সেলুলার কী হাই থাকছে, Na+টা হাই থাকছে, Ca2+ হাই থাকছে, আর Cl- আয়ন হাই থাকছে। এই তিনটে জিনিস হাই থাকছে। এই যে পিকচারটা দেওয়া আছে, এটার মাধ্যমে তোমরা বুঝতে পারো ভালোভাবে, যেটা হচ্ছে লিপিড বাইলেয়ার, আর এদিকে হচ্ছে এক্সট্রা সেলুলার যেটা হচ্ছে পজিটিভ, যেটা আগেই বললাম, আর ভেতর দিকটা যেটা সেল, মানে এটা পুরোটা এরকমভাবে আছে। আমরা একটা পোর্শন দেখাচ্ছি লিপিড বাইলেয়ারের, এটা পুরো এরকমভাবে গোলভাবে আছে। তো ভেতরে, কারণ এই জায়গাটা ভেতরে, এটা ইনার সাইড আর এটা হচ্ছে আউটার সাইড। ইনার সাইডে সাইটোসোলিক দিকটা হচ্ছে নেগেটিভ আর এক্সট্রা সেলুলার দিকটা হচ্ছে পজিটিভ। আর আমরা যেটা এখনই বললাম যে সাইটোসোলিক যে দিকটা, যেটা সেলের ভেতরের দিক, সেখানে K+ আর Mg2+ বেশি থাকছে, আর এটা নেগেটিভলি চার্জড হচ্ছে। আর বাইরের যে পোর্শনটা, সেটা কি হচ্ছে, হাই থাকছে Na+, Ca2+ এবং Cl- এটা কিন্তু পজিটিভলি চার্জ থাকছে। নেক্সট কি হচ্ছে মেমোরি ট্রিক। ইন দ্য সল্টি ওশান, সল্টি Na+ and Cl- stay outside the cellular boat while potassium K+ lives cozy in the inside cabin। তাহলে এটা একটা মেমোরি ট্রিক দিয়েছে যে তোমরা কি করে মনে রাখবে যে সেলের বাইরে কোন কোন মলিকিউলগুলো থাকছে এবং সেলের ভেতরে কোন মলিকিউলগুলো বেশি পরিমাণে থাকছে। এটা একটা ট্রিক আছে যে ওশানের মধ্যে, যেহেতু সল্টি ওশান হয়, তাহলে আমরা জানি যে সল্টের কি NaCl, তো NaCl এর যে মানে নোটেশনটা, যেটা কেমিক্যাল যে ফর্মুলাটা, সেটা দিয়ে তোমরা মনে রাখতে পারো যে Na+ এবং Cl- এই যে দুটো আয়ন থাকছে, এগুলো কিন্তু যেহেতু সল্টি ওশানের মধ্যে আছে বোটটা, তাহলে বোটের বাইরে থাকছে এই দুটো Na+ এবং Cl-, আর বোটের ভেতরে যখন আমরা দেখছি, মানে আমরা বোটটাকে সেল হিসেবে কল্পনা করছি, তাহলে তখন ভেতরে আমরা কি দেখব, পটাশিয়াম আয়ন থাকছে। তাহলে এটাই হচ্ছে একটা মেমোরি ট্রিক, যেটা মনে রাখতে পারো। একটা বোট যেটা সল্টি ওশানের মধ্যে আছে, ওশানটা আছে, এটাতে Na+, NaCl থাকছে, তাহলে Na+ আর Cl- এই দুটো বাইরে থাকছে, ভেতরে K+ থাকছে। এটা এইভাবে মনে রাখতে হবে। নেক্সট, 2 মেন ক্লাসেস অফ মেমব্রেন প্রোটিনস। একটা কি হচ্ছে ট্রান্সপোর্টার্স, ক্যারিয়ার্স এদেরকে বলা হয়। বাইন্ড স্পেসিফিক সলিউট, আন্ডারগো সিকোয়েন্সিয়াল কনফরমেশনাল চেঞ্জ টু ডেলিভার কার্গো অ্যাক্রস দ্য মেমব্রেন, আর ক্যান মিডিয়েট আইদার প্যাসিভ আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে 2 মেন ক্লাসেস কি হচ্ছে মেমব্রেন প্রোটিনের, একটা হচ্ছে ট্রান্সপোর্টার ক্যারিয়ার্স, আর একটা হচ্ছে চ্যানেলস। তাহলে ক্যারিয়ারগুলো কি, এটা হচ্ছে বাইন্ড স্পেসিফিক সলিউট, কিছু সলিউটের সাথে বাইন্ড হচ্ছে, আর আন্ডারগো সিকোয়েন্সিয়াল কনফরমেশনাল চেঞ্জ, এগুলো কিন্তু ওই যে মলিকুলটা বাইন্ড হচ্ছে তার কিন্তু কিছু কনফরমেশনাল চেঞ্জ করছে এবং কার্গোর মাধ্যমে ওই মেমব্রেন দিয়ে ওটা ডেলিভার হচ্ছে। ক্যান মিডিয়েট আইদার প্যাসিভ আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, কিন্তু প্যাসিভ এবং অ্যাক্টিভ দু রকমের ট্রান্সপোর্ট করতে পারে। তারপর হচ্ছে চ্যানেলটা কি, ফর্ম আ কন্টিনিউয়াস ন্যারো পোর ওপেন টু বোথ সাইডস, অ্যালাউজ ফাস্ট প্যাসিভ ট্রান্সমেমব্রেন মুভমেন্ট। তাহলে আমরা আগে যে দুটো পড়েছিলাম সে দুটো কি ছিল, আগে আমরা বলেছিলাম চ্যানেল আর পাম্প, এই দুটোর মাধ্যমে আমরা কি দেখছি যে স্প্যানিং যে প্রোটিন, এগুলো ট্রান্সমেমব্রেন প্রোটিন থাকছে, চ্যানেল আর পাম্প তৈরি করছে। এখন আমরা যেটা পড়ছি মেনলি সেটা ট্রান্সপোর্টার্স, কিছু ক্যারিয়ার্স থাকছে, যেগুলো প্রোটিনগুলো মানে যে মলিকুলটা ট্রান্সফার হবে সেইটার সাথে বাইন্ড করে যাচ্ছে এবং তার কিছু সিকোয়েন্সিয়াল কনফরমেশনাল চেঞ্জ করছে, এবং তার ফলে একটা কার্গো ভেহিকেলের মধ্যে দিয়ে ওটাকে মেমব্রেনের মধ্যে দিয়ে পাস করাচ্ছে। আর কিছু চ্যানেল তৈরি হচ্ছে, যে চ্যানেলগুলোর মাধ্যমে ন্যারো পোর তৈরি হচ্ছে এবং পোর দিয়ে প্যাসিভলি ট্রান্সমেমব্রেন যে মুভমেন্টটা সেটা হচ্ছে। রিলেটিভ পারমিয়েবিলিটি অফ পিওর প্রোটিন ফ্রি ফসফোলিপিড বাইলেয়ার।
তাহলে কি বলেছে যে রিলেটিভ পারমিয়েবিলিটি মানে কোন যে মলিকিউলটা কোন দিকে বেশি পার হতে পারে, কোনটা পারে না, এটাকে পারমিয়েবিলিটি বলা হচ্ছে। তো পারমিয়েবিলিটি অফ পিওর প্রোটিন ফ্রি ফসফোলিপিড বাইলেয়ার, মানে প্রোটিন থাকছে না কোনো। এখানে কি আমরা আগে পড়েছিলাম অনেকগুলো প্রোটিন কি হেল্প করছে, কিছু চ্যানেলের মাধ্যমে, কিছু পোর্ট, কিছু যে দেখলাম ভেহিকেল তৈরি করছে, কিছু কার্গোর মাধ্যমে এগুলো ট্রান্সপোর্টে হেল্প করছে। তাহলে আমরা যখন কোনো একটা প্রোটিন বাইলেয়ারের যখন কতটা পারমিয়েবল সেটা যখন চেক করব, তখন কিন্তু আমরা ওই প্রোটিনগুলোকে ধরবো না, ওইগুলোকে ছেড়ে দিয়ে যে শুধুমাত্র বাইলেয়ারটা থাকছে সেটা কতটা কোন কোন পদার্থের জন্য পারমিয়েবল সেটা আমরা দেখব। তাহলে ফার্স্ট হচ্ছে জেনারেল রুল, দ্য স্মলার মলিকিউলস অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি দ্য লেস স্ট্রংলি ইট অ্যাসোসিয়েটেড উইথ ওয়াটার, মোর হাইড্রোফোবিক নন পোলার, দ্য মোর র্যাপিডলি ইট ডিফিউজেস অ্যাক্রস দ্য বাইলেয়ার। তাহলে যত বেশি স্মলার হবে মলিকিউলটা এবং যত বেশি স্ট্রংলি অ্যাসোসিয়েটেড হবে ওয়াটারের সাথে, হাইড্রোফোবিক ও নন পোলার, দ্য মোর র্যাপিডলি ডিফিউজেস অ্যাক্রস দ্য বাইলেয়ার, তত বেশি এটা তাড়াতাড়ি পার হতে পারবে। যেমন আমরা এখানে একটা ফ্লো চার্টের মধ্যে এটা দেখানো হয়েছে যে এই দিকটাতে যখন আমরা আসছি তখন এই দিকে কী হচ্ছে, হাই পারমিয়েবিলিটি, কিন্তু এদিকে লো পারমিয়েবিলিটি লেখা আছে, মানে যত এই সাইডে আমরা যাব তত পারমিয়েবিলিটিটা কমে যাবে, ডিক্রিজিং বাইলেয়ার পারমিয়েবিলিটি। তাহলে প্রথমে গ্যাসিয়াস যে মলিকিউলগুলো Ca2+, Na+, Na2, N2, O2, স্টেরয়েড হরমোনস, এগুলো হচ্ছে পারমিয়েবল, এরা হাইলি পারমিয়েবল বাইলেয়ার, প্রোটিন যে লিপিড বাইলেয়ার সেটা দিয়ে। তারপরে স্মল আনচার্জড কিছু পোলার মলিকিউলস আছে, যেমন ইথানল, ওয়াটার, ইউরিয়া, গ্লিসারল, NH3, এগুলো স্লাইটলি পারমিয়েবল, এরা কিছু পরিমাণে পার হতে পারে, কিন্তু একটু প্রবলেম হয়। আবার লার্জ আনচার্জড পোলার মলিকিউলস তারপরে আছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এরা ইমপারমিয়েবল, এরা পার হতে পারে না সহজে। আর তারপরে লাস্টে কি আছে, আয়ন্স এবং চার্জড পোলার মলিকিউলস, যেগুলো K+, Mg2+, Ca2+, Cl-, অ্যামাইনো অ্যাসিড, ATP, এগুলো হাইলি ইমপারমিয়েবল, এরা কোনোভাবেই পার হতে পারে না সহজে, এদের জন্য আমাদেরকে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের হেল্প নিতে হয় বা কিছু কিছু ক্ষেত্রে পার হতেই পারে না। তো এখানে পারমিয়েবিলিটি যে অর্ডারটা আমরা এতক্ষণ দেখলাম সেটা এখানে ভালোভাবে দেওয়া আছে ক্লিয়ারভাবে। নন পোলার ফার্স্টে সব থেকে বেশি পারমিয়েবল, তারপরে স্মল আনচার্জড পোলার এটা তার থেকে একটু কম, লার্জ আনচার্জড পোলার আরও বেশি কম, এবং পোলার চার্জড আয়ন্স সেটা সব থেকে বেশি ইমপারমিয়েবল হয়, মানে এটা পার হতে খুবই প্রবলেম হয়। যেমন এক্সাম টিপস একটা দেওয়া আছে যে সিনথেটিক লিপিড bilayers are almost completely impermeable to ions like Na+ and Cl-. They require special membrane transport proteins to cross cell membranes in vivo. তাহলে যে Na+, Cl- এই যে আয়নগুলো আছে এগুলো কিন্তু লিপিড বাইলেয়ারের মধ্যে দিয়ে একেবারেই পাস হতে পারে না, সেই জন্য কিছু স্পেশাল মেমব্রেন ট্রান্সপোর্ট প্রোটিনের প্রয়োজন হয়, যে মেমব্রেন ট্রান্সপোর্ট প্রোটিনের সম্পর্কে আমরা আগে আলোচনা করলাম, সেই মেমব্রেন ট্রান্সপোর্ট প্রোটিনের হেল্পের মাধ্যমে এরা পেরোতে পারে। এবারে আমরা দেখে নেব অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ ট্রান্সপোর্ট, এটা কি অ্যাক্টিভ মানে কি, প্যাসিভ মানে কি, এটা আমরা দেখব। তাহলে প্যাসিভ ট্রান্সপোর্ট কি, অলসো কল ডাউন হিল ট্রান্সপোর্ট, এটা একটা নাম, এটা ডাউন হিল ট্রান্সপোর্ট, এটা মনে রাখতে হবে। moves solute along down its concentration or electrochemical gradient. No metabolic energy, no ATP required. Can happen via simple diffusion across pure lipid membrane, no protein, or facilitated diffusion via transport channels or passive carriers. তাহলে সিম্পল ডিফিউশনকে অ্যাক্রস পিওর লিপিড মেমব্রেনের মধ্যে, নো প্রোটিন, কোনো প্রোটিন লাগে না, এটিপিও লাগে না, এটা পার হতে পারে। আর ফেসিলিটেটেড ডিফিউশন কি, ভায়া ট্রান্সপোর্ট চ্যানেলস আর প্যাসিভ চ্যানেলের মাধ্যমে এটা পার হচ্ছে, কিন্তু এখানেও কোনো এটিপির লাগছে না, এটা একটা প্যাসিভ প্রসেস, এই জন্য এটাকে প্যাসিভ বলা হচ্ছে, কোনো এটিপি রিকোয়ারমেন্ট হয় না বলে এটাকে প্যাসিভ বলা হচ্ছে। নেক্সট আমরা কি দেখব, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এটা কি, অলসো কল্ড আপহিল ট্রান্সপোর্ট, এটাকে যে ডাউনহিল ট্রান্সপোর্ট বলা হচ্ছিল যেটা প্যাসিভ ট্রান্সপোর্ট, আর এটাকে আপহিল ট্রান্সপোর্ট বলা হচ্ছে। তাহলে একটা জিনিস, যখন আমরা পাহাড়ে উঠি, এটা কেন
আপহিল এবং ডাউনহিল বলা হচ্ছে। যখন আমরা পাহাড়ে উঠি তখন কিন্তু অনেক বেশি পরিশ্রম মনে হয়, কিন্তু যখন পাহাড়ে নামি তখন নিজে নিজেই মনে হয় যে আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি। একটা ফোর্স একটা কাজ করে যেটা আমরা নিজে নিজে খুব সহজে পাহাড় থেকে নেমে যেতে পারি। তো ডাউনহিল ট্রান্সপোর্ট যখন প্যাসিভ ট্রান্সপোর্ট হচ্ছে তখন কিন্তু এরকমই খুব সহজে কোনো বাইরের ফোর্স ছাড়া, কোনো এটিপি রিকোয়ারমেন্ট ছাড়া বা ওই যে মলিকিউলটা সেটা ট্রান্সপোর্ট হতে পারে, সেজন্য এটাকে ডাউনহিল ট্রান্সপোর্ট বলছে। কিন্তু আপহিল ট্রান্সপোর্ট যেহেতু কঠিন, মানে পাহাড়ের ওপরে ওঠা যেহেতু খুব কঠিন, সেই কারণে কি হচ্ছে আমাদের এটিপি লাগছে, সেই কারণে এটা একটু মানে এটিপি ছাড়া এই ট্রান্সপোর্টটা হতে পারে না, সেজন্য এটাকে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলা হচ্ছে। মুভস সলিউট এগেনস্ট ইটস কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। কারণ কেন? এটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের মানেটা কি, যে যদি একটা আমরা যেমন অসমোসিস যখন পড়েছিলাম তখন একটা লেয়ারের মাধ্যমে ডিফারেন্সিয়েট করা ছিল দুটো মলিকিউলকে, একটার কনসেন্ট্রেশন, একটাতে সলিউটের পরিমাণ বেশি ছিল এবং একটাতে সলিউটের পরিমাণ কম ছিল। তার কারণে কি, যেটাতে সলিউটের পরিমাণ বেশি ছিল সেটাতে কনসেন্ট্রেশন বেশি, তাহলে সেটা তো পার হতে পারবে না, যেটাতে সলিউটের পরিমাণ কম সেটা পার হতে পারছে। তাহলে এরকমভাবে কনসেন্ট্রেশনের যে ডিফারেন্সটা সেটা অনুযায়ী যদি এগেনস্ট হয়, মানে যদি কম কনসেন্ট্রেশন থেকে বেশি কনসেন্ট্রেশনে যেতে হয়, তখন এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টের প্রয়োজন হয়। মুভ সলিউট এগেনস্ট ইটস কনসেন্ট্রেশন অর ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, রিকোয়েস্ট এটিপি মেটাবলিক এনার্জি ইনপুট, এটাতে এটিপির প্রয়োজন হয়। mediated exclusively by specialized transporter proteins acting as pumps। তাহলে যে আমরা প্রোটিনগুলোর কথা আলোচনা করছিলাম, যে কিছু ট্রান্সপোর্টার প্রোটিনের মাধ্যমে এবং পাম্প চ্যানেল এসবের মাধ্যমে এই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়ে থাকে। নেক্সট একটা ছবির মাধ্যমে তিনটে পদ্ধতি দেখানো আছে। প্রথমে কি আছে, দ্য ট্রান্সপোর্ট গ্রেডিয়েন্ট কনসেপ্ট। তাহলে এদিকে হাই কনসেন্ট্রেশন, এই যে একটা মেমব্রেনটা আছে এটার এই সাইডে হাই কনসেন্ট্রেশন আছে, সবগুলোরই দেখছি। তো ফার্স্টে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে সহজেই পার হচ্ছে এটাকে কী বলা হচ্ছে, সিম্পল ডিফিউশন। তারপরে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে এবং এখানে একটা থাকছে একটা কিছু মানে মেমব্রেন ক্যারিয়ার কিছু প্রোটিন একটা বক্সের মতো এখানে দেখানো আছে, এটা থাকছে। এটাকে কি বলা হচ্ছে, ফেসিলিটেটেড প্যাসিভ ডিফিউশন। এটা কি হচ্ছে, ক্যারিয়ারের হেল্পে। এই যে মাঝের যে ইয়েলো কালারের আমরা দেখতে পাচ্ছি একটা বক্স, এটাকে ক্যারিয়ার বলা হচ্ছে, ক্যারিয়ার প্রোটিন। তারপরে হাই কনসেন্ট্রেশনের থেকে যখন লো কনসেন্ট্রেশনে যাচ্ছে এটিপির সাহায্য নিয়ে, এই যে একটা বক্সের যেটা রেড কালারের এটিপিতে জয়েন হচ্ছে এবং তার ফলে যেটা লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে যাচ্ছে, এটা কিন্তু উল্টো, এর জন্য রেডে দেখানো আছে, এটা আপহিল প্রসেস। এইগুলো কি ছিল, ডাউনহিল প্রসেস ছিল। আমরা তখন বললাম প্যাসিভ ট্রান্সপোর্ট মানে ডাউনহিল প্রসেস। তো এখানে যেটা অ্যাক্টিভ পাম্প যেটা হচ্ছে এটিপি সাহায্য নিয়ে, এটা আপহিল প্রসেস হচ্ছে, এটাকে অ্যাক্টিভ পাম্প হিসেবে এটাকে বলা হচ্ছে, কারণ এটা লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে যাচ্ছে এবং এটাতে ফোর্সের প্রয়োজন হচ্ছে, এক্সটার্নাল ফোর্সের প্রয়োজন হচ্ছে, যেটা এটিপির মাধ্যমে আমরা দিচ্ছি। এই জন্য এই যে এটা হচ্ছে ডিফারেন্স। এতক্ষণ আমরা যেটা অ্যাক্টিভ এবং প্যাসিভ ট্রান্সপোর্ট সম্পর্কে যেটা আলোচনা করলাম, সেটা এই ছোট একটা যে স্ট্রাকচার, যে ছবি বা ফ্লো চার্ট তোমরা বলতে পারো, তো সেটার মাধ্যমে খুব ক্লিয়ারভাবে এটা দেখানো হয়েছে। নেক্সট আমরা পড়ে নেব কিছু ট্রান্সপোর্টারের ক্লাসিফিকেশন আছে। ট্রান্সপোর্টার ক্লাসিফিকেশন বাই সলিউট ডাইরেকশন, কী ডাইরেকশনে সলিউট যাচ্ছে এটার উপর নির্ভর করে ট্রান্সপোর্টারগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে। এক নম্বর হচ্ছে ইউনিপোর্ট, ট্রান্সপোর্টস এ সিঙ্গল সলিউট টাইপ ডাউনহিল মানে আমরা কি দেখলাম, যে সিম্পল ডিফিউশন বা ফেসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে হয়ে থাকে, এটা হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে, তাহলে এটা সিঙ্গল সলিউট টাইপ। ইউনিপোর্টার মানে একটাই মাত্র সলিউটকে ট্রান্সফার করছে। সিম্পোর্ট মানে কো ট্রান্সপোর্ট, এটা কিন্তু কো ট্রান্সপোর্ট। কাপলস ট্রান্সপোর্ট অফ টু সলিউটস ইন দ্য সেম ডাইরেকশন, দুটো যদি সলিউট একসাথে থাকে তাহলে যদি একই দিকে এই ডাইরেকশনে যদি নিয়ে যায় সলিউটগুলোকে, তাহলে তাকে কি বলা আছে, সিম্পোর্ট, এবং এটা কিন্তু কো ট্রান্সপোর্টের একটা ভাগ। আরেকটা হচ্ছে কি অ্যান্টিপোর্ট, এটাও কো ট্রান্সপোর্ট। এটাতে কি হচ্ছে, কাপলস ট্রান্সপোর্ট অফ টু সলিউটস ইন দ্য অপোজিট ডাইরেকশন, এখানে কিন্তু দুটো সলিউটকে অপোজিট ডাইরেকশনে নিয়ে যাচ্ছে, সেজন্য এটাকে বলা হচ্ছে অ্যান্টিপোর্ট। এটাও খুব ইম্পর্টেন্ট। এই তিনটে যে ভাগ আছে এগুলোর থেকে অনেক কোয়েশ্চেন আসে, তো তোমরা এগুলো ভালো করে মনে রাখবে। একটা হচ্ছে সিম্পোর্ট, মানে সিম কথাটার মানে কিন্তু সেম দিকে,
তার জন্য এটা দুটো যে সলিউট সেটা সেম দিকে ডাইরেকশানে যাচ্ছে, আর অ্যান্টি মানে বিপরীত দিকে, তাহলে এটা অপোজিট ডাইরেকশানে যাচ্ছে দুটো সলিউট। আর ইউনিপোর্ট মানে তো একটাই সিঙ্গেল সলিউট হচ্ছে, এটা ডাউনহিল প্রসেস, এটা কিন্তু অ্যাক্টিভ নয়, এটা প্যাসিভ প্রসেস। নেক্সট আমরা কী আছে দেখে নিচ্ছি। তাহলে ওয়ার্কিং মেকানিজম অফ কো ট্রান্সপোর্টার্স, তাহলে আমরা এতক্ষণ যেটা দেখলাম, যেগুলো পড়লাম যে ইউনিপোর্ট, সিমপোর্ট, অ্যান্টিপোর্ট, তাহলে সেটা কিভাবে কাজটা হচ্ছে, ওয়ার্কিং মেকানিজমটা কী সেটা দেখে নেব এখানে। তাহলে কি বলেছে যে কো ট্রান্সপোর্টার্স হারভেস্ট এনার্জি stored in the electrochemical gradient of one solute, typically Na plus or H plus, to drive the active uphill transport of a second solute। তাহলে যে ইলেকট্রোকেমিক্যাল যে গ্রেডিয়েন্টটা Na প্লাস আর H প্লাস যেটা মেনলি থাকছে, তো ওই যে আফিল যে ট্রান্সপোর্টটা হচ্ছে সেকেন্ড সলিউটটাকে কিন্তু ওই যে এক্সট্রা যে এনার্জিটা থাকছে সেটা দিয়েই কিন্তু সেকেন্ডের যে সলিউটটা সেটা কিন্তু ট্রান্সপোর্ট হচ্ছে। দিস ইজ অফেন রেফার্ড টু অ্যাজ সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইনডাইরেক্ট এটিপি ইউজেস, মানে ইনডাইরেক্টলি ওই এটিপিটা ইউজ হচ্ছে, মানে একটা যখন মলিকুল পাস করছে তখন একটা কি কনসেন্ট্রেশন একটা ডিফারেন্স তৈরি হচ্ছে, তখন অন্যটাও উল্টো দিকে ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে, যেটা অ্যান্টিপোর্টের ক্ষেত্রে এটা অনেকটা বেশি কাজ করে। তো এটাকে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ওই জন্য বলা হচ্ছে। ইউনিপোর্টটা কি একটাই মাত্র ভেতরের দিকে যাচ্ছে, এটা প্যাসিভ ট্রান্সপোর্ট, এবং এটা একটাই মাত্র সলিউট পাস করছে, এটা একটা প্যাসিভ প্রসেস। নেক্সট কী হচ্ছে সিমপোর্ট। সিমপোর্টের ক্ষেত্রে একদিকেই যাচ্ছে, কি হচ্ছে দুটো মলিকুল যাচ্ছে কিন্তু একদিকে যাচ্ছে, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে অ্যান্টিপোর্ট, এটা কিন্তু দুটো আলাদা ডাইরেকশনে দুটো সলিউট যাচ্ছে, এটাই কী বলা হচ্ছে অ্যান্টিপোর্ট। নেক্সট হচ্ছে আয়ন চ্যানেল অ্যান্ড গেটিং মেকানিজম। তাহলে চ্যানেলস আর ক্যারেক্টারাইজড বাই এক্সট্রিমলি ফাস্ট রেটস অফ ট্রান্সপোর্ট 10⁷ to 10⁸ আয়ন্স পার সেকেন্ড, এটা হয় চ্যানেলের দ্বারা যে পাসটা হচ্ছে, ট্রান্সপোর্টটা হচ্ছে। দে ক্যান বি ব্রডলি ক্যাটাগরাইজড অ্যাজ নন গেটেড চ্যানেল অ্যান্ড গেটেড চ্যানেল। তাহলে চ্যানেল দু রকমের হয়। আমরা আগে পড়েছিলাম যে চ্যানেলের মাধ্যমে খুব ফাস্ট গতিতে কিন্তু ট্রান্সপোর্টটা হতে পারে, তাহলে এইরকম চ্যানেল কিন্তু দু রকমের হয়। একটা হচ্ছে নন গেটেড চ্যানেল, অলওয়েজ ওপেন, এটা কিন্তু সবসময় ওপেন থাকে। অলসো লিকি চ্যানেলস আর অ্যালাউজ আয়ন্স টু পাস কন্টিনিউয়াসলি, এক্সাম্পল কে প্লাস লিক চ্যানেল, এটাই কিন্তু লিকি চ্যানেলও বলা, এগুলো সবসময় ওপেন থাকে, কোনো সময় বন্ধ হয় না, ওই জন্য এটাকে নন গেটেড চ্যানেল বলা হচ্ছে। আবার গেটেড চ্যানেল কি আছে, এখানে কয়েকটা টাইপ আছে গেটেড চ্যানেলের। ওপেন অর ক্লোজ ইন রেসপন্স টু স্পেসিফিক ট্রাইগার্স, তাহলে এরা যেহেতু গেটেড মানে এরা বন্ধ থাকে আবার খোলে, তো কিছু রেসপন্সের মাধ্যমে কিছু স্পেসিফিক কারণের জন্য এগুলো কিন্তু ট্রাইগার্ড হয় এবং এরা খোলে এবং বন্ধ হয়। এদের টাইপ কি হচ্ছে, একটা টাইপ হচ্ছে ভোল্টেজ গেটেড চ্যানেল। তাহলে ভোল্টেজ গেটেড চ্যানেল ওপেন বাই চেঞ্জেস ইন মেমব্রেন পোটেনশিয়াল, এক্সাম্পল ভোল্টেজ গেটেড Na প্লাস K প্লাস Ca2 প্লাস চ্যানেলস। এগুলো কি, এই চ্যানেলগুলো যেমন Na প্লাস K প্লাস এবং Ca2 প্লাস চ্যানেল, এগুলো ভোল্টেজ গেটেড। এগুলো কি হচ্ছে, মেমব্রেন পোটেনশিয়ালের যে ডিফারেন্সটা সেটার জন্য এই ওপেন হচ্ছে, গেটগুলো ওপেন হচ্ছে, মানে খুলছে চ্যানেলটা এবং ট্রান্সপোর্ট হচ্ছে। নেক্সট হচ্ছে মেকানিক্যালি গেটেড, এটা কি ওপেন বাই মেকানিক্যাল ফোর্স স্ট্রেস, যেমন টাচ রিসেপ্টার্স। তাহলে টাচ রিসেপ্টার্সের মাধ্যমে এটার একটা যে উদ্দীপনা জাগছে এবং এগুলো ওপেন হচ্ছে, তখন কাজটা হচ্ছে, ট্রান্সপোর্টটা হচ্ছে। নেক্সট হচ্ছে লিগ্যান্ড গেটেড চ্যানেল। লিগ্যান্ড গেটেড চ্যানেল কি ওপেন বাই দ্য বাইন্ডিং অফ এ লিগ্যান্ড। এটাতে কি হচ্ছে, কোনো একটা স্পেসিফিক কিছু লিগ্যান্ড থাকছে, যেটা মলিকুল থাকছে, ওটা যখন বাইন্ডিংটা হচ্ছে তখন একটা সিগন্যাল আসছে এবং তারপরে ওই গেটটা ওপেন হচ্ছে এবং ট্রান্সপোর্টটা শুরু হচ্ছে। এটার কিছু লিগ্যান্ড গেটের যে চ্যানেলগুলো সেগুলো কি নিউরো ট্রান্সমিটার চ্যানেল আর নিউক্লিওটাইডসের চ্যানেলগুলো, এইটার হচ্ছে এক্সাম্পল। নেক্সট হচ্ছে ওয়ার্কিং এক্সাম্পলস অফ গেটেড চ্যানেলস। আমরা এতক্ষণ পড়লাম যে নন গেটেড চোখ সবসময় ওপেন থাকছে, কিন্তু গেটেড চ্যানেলের ক্ষেত্রে অনেকগুলো উদ্দীপনার মাধ্যমে বা কিছু বিশেষ কিছু কারণের জন্য ওগুলো ওপেন হচ্ছে এবং ক্লোজ হচ্ছে স্পেসিফিক টাইমে। তাহলে ওয়ার্কিং এক্সাম্পল অফ গেটেড চ্যানেল কি, এক্সট্রা সেলুলার লিগ্যান্ড গেটেড, অ্যাসিটাইল কোলিন রিসেপ্টার বাইন্ডিং অফ এক্সট্রা সেলুলার অ্যাসিটাইল কোলিন opens a non selective cation channel Na plus enters।
তাহলে এক্সট্রা সেলুলার যে লিগ্যান্ড গেটেড চ্যানেল, এক্সাম্পল হচ্ছে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর, এটা যখন বাইন্ড করছে তখন ওপেন হচ্ছে সিলেক্টিভলি ক্যাটায়ন যখন Na+ যখন এন্টার করছে সেই সময়। তাহলে ইন্ট্রাসেলুলার লিগ্যান্ড চ্যানেল লিগ্যান্ড গেটেড, এটা এক্সট্রা সেলুলার আর ইন্ট্রাসেলুলার দুটো ভাগ আছে লিগ্যান্ড গেটেড চ্যানেলের। আগে আমরা বললাম লিগ্যান্ড গেটেড চ্যানেলের যেগুলো হচ্ছে কি স্পেসিফিক কিছু মলিকিউল বাইন্ড করছে, তার ফলে একটা সিগন্যাল যাচ্ছে, তখন এই চ্যানেলটা ওপেন হচ্ছে এবং ট্রান্সপোর্ট হচ্ছে। এই গেটেড চ্যানেল লিগ্যান্ড গেটেড, এখানে ভুল, এটা লিগ্যান্ডটা এখানে লেখা নেই, এখানে লিগ্যান্ড গেটেড চ্যানেল যেহেতু দুটো এটা দুটো ভাগ আছে লিগ্যান্ডের, সেই জন্য আমরা এখানে লিখে দিতে পারতাম যে লিগ্যান্ড গেটেড চ্যানেলে দুটো এক্সাম্পল, সেটা হচ্ছে একটা হচ্ছে এক্সট্রাসেলুলার, একটা ইন্ট্রাসেলুলার। এক্সট্রাসেলুলার কি অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরটা বাইন্ড করছে, তখন Na+ এন্টার হচ্ছে। আর ইন্ট্রাসেলুলার যে লিগ্যান্ড গেটেড চ্যানেল সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড বাই সেকেন্ড মেসেঞ্জার সাচ এজ CAMP অর Ca2+, এক্সাম্পল Ca2+ অ্যাক্টিভেটেড K+ চ্যানেল। এটা কি বাইরের থেকে একটা সেকেন্ড মেসেঞ্জারের মাধ্যমে অ্যাক্টিভেট হচ্ছে, সেজন্য এটাকে ইন্ট্রাসেলুলার লিগ্যান্ড গেটেড চ্যানেল। এটা এক্সট্রাসেলুলার এবং এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার। বাইরের একটা ইন্ট্রাসেলুলার মানে ভেতরে একটা তৈরি হচ্ছে একটা লিগ্যান্ড সেকেন্ডারি মলিকিউল একটা মেসেঞ্জার তৈরি হচ্ছে, সেটা অ্যাক্টিভেট করছে চ্যানেলটাকে, যেমন CAMP আর Ca2+ যে চ্যানেলের সাথে বাইন্ড হচ্ছে, এবং এক্সাম্পল হচ্ছে Ca2+ অ্যাক্টিভেটেড K+ চ্যানেল। ঠিক আছে, তাহলে Ca2+ দিয়ে অ্যাক্টিভেট হচ্ছে K+ চ্যানেলটা, এই জন্য এটাকে বলা হচ্ছে ইন্ট্রাসেলুলার লিগ্যান্ড গেটেড চ্যানেল। নেক্সট দেখে নেব লিগ্যান্ড গেটেড ভার্সেস মেকানিক্যালি গেটেড চ্যানেল। নেক্সট আমরা দেখে নেব লিগ্যান্ড গেটেড ভার্সেস মেকানিক্যালি গেটেড স্কিম। তাহলে প্রথমে চ্যানেলটা ক্লোজ থাকছে, এটা কি হচ্ছে অ্যাসিটাইল কোলিন লিগ্যান্ড, বাইন্ডিং হয়নি এখনও অবধি। তারপরে যখন চ্যানেলটা ওপেন হচ্ছে তখন কি দেখা যাচ্ছে অ্যাসিটাইল কোলিন বাইন্ড করে যাচ্ছে দুদিকে, এবং লাস্টে যখন কোনো স্ট্রেস থাকছে না তখন এটা ক্লোজ হয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে লিগ্যান্ড গেটেড ভার্সেস মেকানিক্যালি, আর এটা হচ্ছে লিগ্যান্ড গেটেড চ্যানেল। চ্যানেল ওপেন হচ্ছে, চ্যানেল ক্লোজ হয়ে যাচ্ছে। Summary of transport speeds. Transport speeds differ vastly depending on the protein class. এটা হচ্ছে চ্যানেল 10⁻⁷ to 10⁸ ions per second. Transporters হচ্ছে 10 square to 10⁴ molecules per second, আর পাম্পস হচ্ছে 10 to 10⁵ ions per second। মানে সব থেকে বেশি ফাস্ট হচ্ছে চ্যানেলস, তারপরে ট্রান্সপোর্টার্স, তারপরে পাম্পস। এটা পাম্পসটা হচ্ছে একদম লাস্ট, এটা স্লো প্রসেস। নেক্সট হচ্ছে কমপ্লিট ক্লাসিফিকেটরি ফ্লোচার্ট অফ মেমব্রেন ট্রান্সপোর্ট। তাহলে আমরা একটা ফ্লোচার্টের মাধ্যমে দেখে নেব যে কি কি রকমের মেমব্রেন ট্রান্সপোর্ট হয়। প্রথমে তো আমরা দেখলাম প্যাসিভ এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেটাকে প্যাসিভটাকে ডাউনহিল এবং নো এটিপি, কোনো এটিপি লাগছে না, আর অ্যাক্টিভটাতে একটা আপহিল প্রসেস যেটাতে এনার্জি রিকোয়ারমেন্ট লাগছে, মানে এটিপি লাগছে। এটা হচ্ছে কি উইদাউট প্রোটিনের মাধ্যমে যে ট্রান্সপোর্টটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্টটা, সেটাকে কি বলা হচ্ছে সিম্পল ডিফিউশন, আর যেটা প্রোটিনের সাহায্যে হচ্ছে সেটাকে ফেসিলিটেটেড ডিফিউশন বলা হচ্ছে। যেমন কিছু চ্যানেল অ্যাকোয়াপোরিন K+, এগুলো হচ্ছে এক্সাম্পল। দেন আমরা চলে যাব কি অ্যাক্টিভ প্রসেসের মাধ্যমে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেটা ডাইরেক্ট পাম্প ATPase এর মাধ্যমে হচ্ছে, আর সেকেন্ডারি যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সেটা ইনডাইরেক্ট কো ট্রান্সপোর্টারের মাধ্যমে হচ্ছে। এটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে P টাইপ Na+, K+, ATPase যে চ্যানেল সেটা, এবং ABA চ্যানেল, এটাও হচ্ছে অ্যাক্টিভ প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে সিমপোর্ট, গ্লুকোজ সিমপোর্ট এবং অ্যান্টিপোর্ট, এগুলো হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। কারণ প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিন্তু যেটা ডাইরেক্ট পাম্প হচ্ছে, মানে ডাইরেক্ট পাম্পের মাধ্যমে এটিপি কাজ করছে এবং ওটা ট্রান্সপোর্ট হচ্ছে, যেমন P টাইপ চ্যানেল যেটা। কিন্তু যখন আমরা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের কথা আগেও দেখেছিলাম, তখন কী হচ্ছিলো দুটো সলিউড মলিকিউল একসাথে পার হচ্ছে সিমপোর্টের মাধ্যমে বা অ্যান্টিপোর্টের সাহায্যে, তো ওই জন্য এগুলোকে সেকেন্ডারি অ্যাক্টিভ ইনডাইরেক্ট ট্রান্সপোর্ট বলা হচ্ছে। নেক্সট কিছু এক্সাম টিপস দেওয়া আছে। রিমেম্বার আয়োনোফোর্স লাইক ভ্যালিনোমাইসিন, FCCP, A23187 and
Gramicidin A are small hydrophobic molecules that dissolve in the lipid bilayer and increase its permeability to specific inorganic ions. They always facilitate passive downhill movement. তাহলে আয়োনোফোর্স কিছু আছে, যেমন ভ্যালিনোমাইসিন, এফসিসিপি, এগুলো গ্রামিসিডিন এ, এরা কী করছে, স্মল হাইড্রোফোবিক মলিকিউলস ডিজলভ হচ্ছে লিপিড বাইলেয়ারের সঙ্গে মধ্যে, এবং ইনক্রিজ করছে পারমিয়াবিলিটিটা কাদের, কিছু ইনঅর্গ্যানিক আয়ন্সের। স্পেসিফিক্যালি দে অলওয়েজ ফেসিলিটেড প্যাসিভ ডাউনহিল মুভমেন্ট, কারণ যেহেতু তারা এই পারমিয়েবিলিটাকে বাড়াচ্ছে, সেজন্য স্বাভাবিকভাবেই প্যাসিভ ডাউনহিল প্রসেসটার মুভমেন্টটাই বৃদ্ধি পাবে। তাহলে এটা হচ্ছে আজকের মতো যেটা আমরা পড়লাম, আজকের চ্যাপ্টারটা, সেটা হচ্ছে যে বেসিক কনসেপ্ট অফ মেমব্রেন ট্রান্সপোর্ট, মানে লিপিড বাইলেয়ার বা প্লাজমা মেমব্রেনের মধ্যে দিয়ে কিভাবে ট্রান্সপোর্টটা হচ্ছে, কত রকমভাবে, কি প্রসেসের মাধ্যমে, সেগুলো একটা মানে সহজভাবে আমরা একটা বেসিক কনসেপ্ট আজকে গ্রো করার চেষ্টা করলাম। তো ফার্স্টে আমরা কি দেখলাম, যে সেলুলার বেরিয়ার কিভাবে কাজ করছে এবং সিলেক্টিভলি কিভাবে পারমিট করছে কিছু কিছু প্রোডাক্ট, কিছু কিছু সলিউটকে পার হতে দিচ্ছে। এবং প্রথম আমরা চ্যানেল দেখলাম কি, পাম্প কি সেটা দেখলাম। নেক্সট একটা মেমব্রেনের বাইরে এবং ভেতরে কি চার্জেস থাকে সেটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। নেক্সট দেখলাম ওখানে কি দেখেছিলাম, যে চ্যানেল থাকছে এবং পাম্প থাকছে। নেক্সট আমরা কেরিয়ারের কথা মানে পড়লাম, সেটা হচ্ছে কিছু কেরিয়ার যেটা ওই সলিউড মলিকুলের সাথে বাইন্ড করে যাচ্ছে, কনফরমেশনাল চেঞ্জ করছে এবং পার হতে হেল্প করছে। চ্যানেল তো আগেই পড়েছি আমরা, ন্যারো পোর থাকে। আর পারমিয়েবিলিটিটা কীরকম হয়, শুধুমাত্র লিপিড বাইলেয়ার, কোনো প্রোটিন নয়, শুধুমাত্র লিপিড যে বাইলেয়ার সেটার পারমিয়েবিলিটিটা কী রকমের হয় সেটা সম্পর্কে আমরা জেনেছি, যে নন পোলার সব থেকে বেশি হয়, তারপরে স্মল আনচার্জড মলিকুল, তারপরে লার্জ আনচার্জড মলিকুল, এবং লাস্টে সব থেকে কম পারমিয়েবিলিটি হচ্ছে পোলার চার্জড আয়ন্সের। নেক্সট যেটা আমরা দেখলাম, অ্যাক্টিভ এবং প্যাসিভ যে ট্রান্সপোর্ট, সেটার পার্থক্যটা আমরা দেখলাম, কিভাবে হাই থেকে লো যাচ্ছে বা লো থেকে হাইতে কিভাবে যাচ্ছে, এটা এই ছবিটার মাধ্যমে দেখেছি। নেক্সট দেখেছি ইউনিপোর্ট, যেটা পোর্ট মানে সলিউটগুলো কোন ডাইরেকশানে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে যে ট্রান্সপোর্টটা, সেটা 3 ভাগে ভাগ করা হচ্ছে, ইউনিপোর্ট, সিমপোর্ট এবং অ্যান্টিপোর্ট, এটা দেখেছি। নেক্সট ওয়ার্কিং যে মেকানিজমটা ইউনিপোর্ট, সিমপোর্ট এবং অ্যান্টিপোর্টে যে কিভাবে হচ্ছে, এটাকে কেন সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলা হচ্ছে, এটাও আমরা দেখলাম। নেক্সট আমরা যখন চ্যানেলের কথা বলছি, আমরা বারবার দেখেছি চ্যানেল, পাম্প এবং লাস্টে ছিল কিছু ট্রান্সপোর্টার, এই 3টে জিনিস ছিল। তো চ্যানেল যখনই দেখেছি তখন 2 রকমের চ্যানেল হচ্ছে, নন গেটেড চ্যানেল হচ্ছে এবং গেটেড চ্যানেল। নন গেটেড চ্যানেলের ক্ষেত্রে সবসময় ওপেন থাকছে, কিন্তু গেটেড চ্যানেল সবসময় ওপেন থাকছে না, এগুলো বন্ধ হয়। আবার কিছু স্পেসিফিক যদি ট্রিগার্স থাকে তখন এগুলো ওপেন হচ্ছে। তার মধ্যে ভোল্টেজ গেটেড চ্যানেল, এটা পোটেনশিয়ালের ডিফারেন্সের জন্য হচ্ছে। মেকানিক্যালি গেটেড চ্যানেল কিছু স্ট্রেস বা টাচ রেসপন্সের জন্য হচ্ছে। আর লিগ্যান্ড গেটেড চ্যানেল কিছু মলিকিউল বাইন্ডিং হওয়ার ফলে এই যে চ্যানেলগুলো সেগুলো ওপেন হচ্ছে। তার মধ্যে লিগ্যান্ড গেটেড চ্যানেলকে আমরা 2 ভাগে ভাগ করা হচ্ছে, যেগুলো হচ্ছে এক্সট্রা সেলুলার লিগ্যান্ড গেটেড এবং ইন্ট্রাসেলুলার লিগ্যান্ড গেটেড চ্যানেল। লিগ্যান্ড গেটেড চ্যানেল কীভাবে কাজ করছে এটা একটা পিকচারের মাধ্যমে দেওয়া হয়েছে। আর যেটা বলা হচ্ছে যে সামারি অফ ট্রান্সপোর্ট, যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে চ্যানেলটা সব থেকে বেশি স্পিডে হয়, মানে ফার্স্ট এটাতে ট্রান্সপোর্ট হয়। দেন ট্রান্সপোর্টার মানে কিছু প্রোটিন মলিকিউলস যেগুলো বাইন্ড করে সলিউটের মধ্যে এবং সেগুলো পার হতে হেল্প করছে। আর নেক্সট হচ্ছে পাম্প, যেটা লাস্টে আমরা দেখলাম, এটা সব থেকে স্লো হচ্ছে। এবং লাস্টে আমরা একটা সামারি দেখলাম যে কী মানে প্রসেসে মেমব্রেন ট্রান্সপোর্ট হয় এবং কী তার ভাগগুলো আছে, এটা একটা ফ্লোচার্টের মাধ্যমে দেখানো হয়েছে। তাহলে আজকে যে ক্লাসটা করলাম সেটা আশা করি সবাই বুঝতে খুবই সুবিধে হয়েছে, এবং এই পিডিএফটার মাধ্যমেও তোমাদের সুবিধে হয়েছে বুঝতে। কালারফুল অনেকগুলো ডায়াগ্রামের মাধ্যমে মেমব্রেন ট্রান্সপোর্টের একটা বেসিক কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি আজকে। পরবর্তী দিনে আমরা আরও ডিটেলসে এই মেমব্রেন ট্রান্সপোর্টটা নিয়ে আলোচনা করব, যেমন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট একদিন আলোচনা করব, এবং তার প্রথমে প্যাসিভ ট্রান্সপোর্ট আলোচনা করব, তারপর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আলোচনা করব, এবং কিভাবে এক একটা টাইপের ট্রান্সপোর্ট কিভাবে হচ্ছে সেগুলো তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। তো যাদের এই ক্লাসটি ভালো লেগেছে তারা আমার আরও 3টি ক্লাস এই চ্যানেলে আপলোডেড আছে, এই সেল বায়োলজি সাবজেক্টের এবং এই টপিকটার উপরে।
সেগুলো তোমরা দেখতে পারো এবং উপকৃত হতে পারো। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীকালে আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসবো এই চ্যানেলে। তোমরা সাথে থেকো এবং পড়তে থেকো। থ্যাংক ইউ সো মাচ। বাই।